ঢাকার রাজপথ কি নতুন কোনো শক্তির দখলে চলে যাচ্ছে? যে রাজপথে এতদিন আমরা কেবল দুটি দলের আধিপত্য দেখেছি, সেখানে কি তৃতীয় কোনো শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে? এতদিন যাদের কোনো সারা শব্দ ছিল না, সেই জামাতে ইসলামী কি নীরবে এমন এক প্রস্তুতি নিচ্ছে যা বাংলাদেশের রাজনীতির সব হিসাব নিকাশ ওলটপালট করে দেবে? হাজার হাজার মোটরসাইকেলের বহর, কর্মীদের সুশৃঙ্খল শোডাউন আর প্রার্থীদের আত্মবিশ্বাসী উপস্থিতি, এই দৃশ্যগুলো ঢাকার রাজপথে এক নতুন গল্পের জানান দিচ্ছে। যে জামায়াতকে এতদিন কেবল বিক্ষোভ আর প্রতিবাদের রাজনীতিতে দেখা যেত, তারা এখন নির্বাচনী মাঠে এমন শক্তি প্রদর্শন করছে যা বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কেই ভাবিয়ে তুলতে বাধ্য করছে। আজকের এই ভিডিওতে আমরা জামায়াতের এই অবিশ্বাস্য উত্থানের পেছনের কারণগুলো রুট লেভেল থেকে বিশ্লেষণ করব। কিভাবে একটি দল যারা বছরের পর বছর ধরে কোণঠাসা অবস্থায় ছিল, হঠাৎ করেই রাজধানীর বুকে এমন প্রভাব বিস্তার করছে। কেন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও এখন জামায়াতের পাল্লা ভারী মনে হচ্ছে, আর তাদের সামনেই বা চ্যালেঞ্জগুলো কি কি? জামায়াতের এই নীরব বিপ্লবের আদ্যপান্ত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনি যে দৃশ্যগুলো দেখছেন, এগুলো কোনো সাধারণ মিছিল নয়। এগুলো হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের নির্বাচনী শোডাউন। হাজার হাজার মোটরসাইকেল, কর্মীদের গায়ে একই রঙের টি শার্ট, কপালে দলীয় প্রতীকের ফেটটি, সব মিলিয়ে এক অসাধারণ সামরিক শৃঙ্খলা। সামনে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের সংসদ সদস্য প্রার্থীরা। অবাক করা বিষয় হলো, এত বড় শোডাউনেও কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলার খবর নেই। যেখানে অন্যান্য দলের মিছিলে প্রায় সংঘর্ষ বা বিশৃঙ্খলা দেখা যায়, সেখানে জামায়াতের এই আয়োজনগুলো শান্তিপূর্ণ। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই শোডাউন নিয়ে তেমন কোনো নেতিবাচক সমালোচনা চোখে পড়ছে না। তাহলে কি সাধারণ মানুষ জামায়াতের এই সুশৃঙ্খল শক্তিকে নীরবে সমর্থন জানাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? চলুন ঢাকার কিছু গুরুত্বপূর্ণ আসনের ভেতরের খবর জেনে নেওয়া যাক, যেখানে জামায়াত রীতিমতো চমক দেখাচ্ছে এবং রাজনীতির মাঠ গরম করে তুলেছে। আমরা প্রথমেই কথা বলবো ঢাকা 13 আসন নিয়ে। মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর, এই এলাকাগুলো নিয়ে গঠিত আসনটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং একই সাথে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সন্ত্রাস, মাদক আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এখানকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। ঠিক এই জায়গাতেই জামায়াত তাদের প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, একজন ক্লিন ইমেজের নেতা মোবারক হোসেনকে। তিনি দীর্ঘদিন ধরেই এই এলাকায় পরিচ্ছন্ন রাজনীতির পক্ষে কাজ করে আসছেন এবং সাধারণ মানুষের কাছে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের নির্বাচনী প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। কিন্তু জামায়াতের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত। এই আসনে বিএনপির সবচেয়ে হেভিওয়েট নেতা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তার দীর্ঘদিনের রাজনীতি এবং এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে, কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নাম। ববি হাজ্জাজ হলেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের ছেলে এবং শেখ পরিবারের আত্মীয়। এই সিদ্ধান্তে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এতটাই ক্ষুব্ধ যে তাদের অনেকেই ক্যামেরার সামনেই বলছেন, প্রয়োজনে আমরা জামায়াতের দাঁড়ি পাল্লায় ভোট দেব, তবুও শেখ পরিবারের আত্মীয়কে ভোট দেব না। বিএনপির একনিষ্ঠ কর্মীরা মনে করছেন তাদের দলের ত্যাগী নেতাকে অপমান করা হয়েছে। এই অভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় চাঁদাবাজদের উপর মানুষের ক্ষোভ আর মোবারক হোসেনের পরিচ্ছন্ন ভাবমূর্তি, এই তিনে মিলে জামায়াতের জন্য তৈরি হয়েছে এক সোনালী সুযোগ। বিএনপি যদি এই ড্যামেজ কন্ট্রোল করতে না পারে, তাহলে এই আসনটি তাদের হাতছাড়া হয়ে যাওয়া এখনো সময়ের ব্যাপার মাত্র। এবার চলুন পুরান ঢাকায়। ঢাকা 7 আসন অর্থাৎ লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, এই এলাকা মানেই ব্যবসা আর ঐতিহ্য। এখানে ভোটের সমীকরণটাও ভিন্ন। এই আসনে জামায়াত প্রার্থী করেছে ধর্নাঢ্য ব্যবসায়ী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহকে। তিনি তার ব্যক্তিগত কারিশমা আর অর্থের জোরে এরই মধ্যে নির্বাচনীর মাঠে ঝড় তুলেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং ব্যক্তিগত অনুদান দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। কিন্তু এখানেও জামায়াতের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিলেন প্রয়াত জনপ্রিয় এমপি নাসির উদ্দিন আহমেদ, পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।
পিন্টুর জনপ্রিয়তার কারণেই তার স্ত্রীর প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি রয়েছে, কিন্তু বিএনপির আরেকটি শক্তিশালী অংশ চাই দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদকে। এই দ্বিধা বিভক্তিতে কর্মীরাও দ্বিধা বিভক্ত, আর এই সুযোগে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ নীরবে তার অবস্থানকে শক্তিশালী করে চলেছেন। তিনি দুই পক্ষের বিবাদকে কাজে লাগিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করছেন। রাজনীতির এই জটিল হিসাব নিকাশ আর পর্দার পেছনের খবরগুলো যদি আপনাকে আগ্রহী করে থাকে, তাহলে এক মুহূর্ত দেরি না করে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আমরা পর্দার পেছনের প্রতিটি সত্য আপনার সামনে তুলে ধরব। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরার সাহস যোগায়। শুধু অভিজ্ঞ নেতাই নয়, জামায়াত এবার তরুণ নেতাদের উপরও বাজি ধরেছে, যা তাদের কৌশলের একটি বড় পরিবর্তন। ঢাকা 11, বাড্ডা, ভাটারা, রামপুরা এই আসনে প্রার্থী করা হয়েছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং তরুণ আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমানকে। তার সুপ্রভৃত উপস্থিতি এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা তাকে এগিয়ে রাখছে। তার নেতৃত্বে কুড়িল বিশ্ব রোড থেকে মালিবাগ পর্যন্ত হাজার হাজার বাইকের শোডাউন সবার নজর কেড়েছে এবং প্রমাণ করেছে যে জামায়াতের তরুণ কর্মীরা কতটা সংগঠিত। অন্যদিকে ঢাকা 14, মিরপুর, শাহ আলী, দারুসালাম এই আসনে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার আরমান, যিনি দীর্ঘ 8 বছর গুম থাকার পর ফিরে এসেছেন। তার এই ফিরে আসাটা এলাকায় এক আবেগঘন পরিবেশ তৈরি করেছে। তার প্রতি মানুষের এক ধরনের তীব্র সহানুভূতি কাজ করছে, যা ভোটের মাঠে বড় প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষ মনে করছে তার উপর যে অন্যায় হয়েছে তার জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। এই সহানুভূতির ঢেউ যে কোনো রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, যে দলটিকে বছরের পর বছর ধরে রাজনৈতিকভাবে প্রায় নিষিদ্ধ করে রাখা হয়েছিল, তাদের এই শক্তির উৎস কি? বিশ্লেষকদের মতে বাংলাদেশে এখন একটি নতুন ন্যারেটিভ বা জনমত তৈরি হচ্ছে। সাধারণ মানুষ আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের শাসনামলী, দুর্নীতি, স্বজনপ্রীতি আর রাজনৈতিক সংঘাতে অতিষ্ঠ। তারা এখন তৃতীয় একটি বিকল্প খুঁজছে। জামায়াতে ইসলামী তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী, যাদেরকে ক্যাডার বেস বলা হয়, এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মাধ্যমে সেই বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাদের কর্মীরা দলের জন্য নিবেদিত প্রাণ, যা অন্য দুটি দলে এখন খুব কমই দেখা যায়। মানুষের মুখে মুখে এখন একটাই কথা, আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। তবে জামাতের পথ কি পুরোপুরি মসৃণ? একেবারেই নয়। তাদের সামনে রয়েছে হিমালয় সমান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো আস্থা বনাম সাহস। সাধারণ মানুষ, বিশেষ করে ব্যবসায়ীরা বিশ্বাস করেন যে জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি ও চাঁদাবাজি কমবে। তাদের এই আস্থা আছে, কিন্তু তাদের মধ্যে এই সাহস নেই যে জামায়াত কি পারবে বিএনপির শক্তিশালী এবং সশস্ত্র চাঁদাবাজ নেটওয়ার্ককে মোকাবেলা করতে। জামায়াতের নেতারা যদি মানুষকে এই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেন, তাহলে ভোটের সমীকরণ পুরোপুরি তাদের পক্ষে চলে আসবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো মিডিয়া এবং আধুনিকতার অভাব। জামায়াতের নিজস্ব দুটি পত্রিকা, দৈনিক সংগ্রাম এবং নয়া দিগন্ত থাকলেও তারা প্রথম আলো বা ডেইলি স্টারের মতো মূলধারার গণমাধ্যমে প্রভাব ফেলতে পারেনি। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, জামায়াত এখনও মিডিয়া, সিনেমা বা আধুনিক সাংস্কৃতিক মাধ্যমগুলোকে এড়িয়ে চলে। একসময় যেমন ইংরেজি শিক্ষাকে হারাম মনে করা হতো, জামায়াত যেন এখনও আধুনিক মিডিয়াকে সেই চোখেই দেখে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, আর না পারলে তারা বিশাল সংখ্যক তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে ব্যর্থ হবে। তৃতীয় এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারেক রহমান। তিনি দেশে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে, বিএনপি কি ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবে এবং তারেক রহমানের চাপ জামায়াত কিভাবে সামলাবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, তাহলে জামায়াতের পক্ষে একা দাঁড়িয়ে থাকা কঠিন হবে। চতুর্থ চ্যালেঞ্জ হলো মুক্তিযুদ্ধের চেতনা। জামায়াতের সবচেয়ে বড় দুর্বলতা হলো ৭১-এর ভূমিকা। আওয়ামী লীগ সবসময় এই কার্ডটি ব্যবহার করে তাদের কোণঠাসা করে রাখে। সাধারণ মানুষের মনেও এই বিষয়টি একটি বড় প্রশ্ন তৈরি করে। জামায়াত কিভাবে এই ঐতিহাসিক বোঝাকে সামাল দিয়ে সামনে এগোবে, সেটাও একটি বড় প্রশ্ন। তবে সব সমীকরণ মাথায় রেখেও বলা যায়, জামায়াতে ইসলামী ঢাকার অন্তত 5টি আসনে জয়ের খুব কাছাকাছি রয়েছে। যদি তারা তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারে, তাহলে আসন্ন নির্বাচনে তারা ঢাকা রাজনীতিতে এক অঘটন ঘটিয়ে দিতে পারে। তারা কিং মেকার না হলেও কিং প্লেয়ার বা বড় দলগুলোর হারের কারণ হয়ে উঠতে পারে। ঢাকা রাজনীতিতে কি তবে নতুন সূর্যোদয় হতে চলেছে, নাকি এটা একটি সাময়িক ঝড় মাত্র? জামায়াতের এই নীরব বিপ্লব কি শেষ পর্যন্ত সফল হবে? জামায়াতের এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন?
এটা কি বিএনপির সাংগঠনিক ব্যর্থতা নাকি জামায়াতের নিজস্ব শক্তির প্রমাণ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমরা পড়ি এবং গুরুত্বের সাথেই বিবেচনা করি। আর বাংলাদেশের রাজনীতির এমন গভীর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।